নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। রাজনীতি হবে মধ্যমপন্থী, থাকবে না একক নেতৃত্ব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ভাবনা। মানুষের প্রয়োজনকে, আশাকে, আকাঙ্ক্ষাকে সেখানে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে সেটি অবশ্যই তৈরি হবে। সাবেক শিক্ষার্থী হত্যার বিচারের আশ্বাস পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়ল দনিয়া কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দাবিতে মহাখালীর রাস্তায় তিতুমিরের ছাত্ররা। জুলাই গণহত্যা মামলায় মাত্র ৩৫ জন গ্রেফতারের ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি এবং এসিকে কারাগারে প্রেরণ। কামি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে জানতেন না ধর্মোপদেষ্টা। বিভিন্ন স্থানে অভিনেত্রী এবং ফুটবলারদের বাধার ঘটনা খতিয়ে দেখছে সরকার। আমন্ত্রণ যমুনা নিউজে, আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন। নানা জল্পনা কল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দলে থেকে কি ভিন্নতা থাকছে, কি বা হবে এর রূপরেখা, কত আসনে দেয়া হতে পারে প্রার্থী, এই সব নিয়ে যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। লামিয়া তিথি রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের। বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক কষছে, তখন নতুনের কেতন ওড়াতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা। একক হবে না নতুন দলের নেতৃত্ব, রাজনীতি হবে বহুত্বের। নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে। একক নেতৃত্ব অবশ্যই নয়, আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না। আমরা সেই জায়গাগুলোতে রিসাফল চাই। এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। প্রশ্ন ছিল, নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দৌড়ে? তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই, সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি। অতীতে রাজনৈতিক দলগুলো কেমন ছিল, সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দলের গঠনতন্ত্র সম্পর্কেও জানান ছাত্র নেতারা। পরিবারতন্ত্রের যে রাজনীতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে, অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে। সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে তখন আরও বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে। মানুষের প্রয়োজনকে, আশাকে, আকাঙ্ক্ষাকে সেখানে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টোর মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি যেটি নিয়ে স্বপ্ন দেখছে, যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে সেটি অবশ্যই তৈরি হবে। ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা। সব আসনেই কি দেবে নতুন দল? কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক? আমরা গণঅভ্যুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, পরবর্তীতে নীতি, আমাদের কর্মকৌশল সেটিকে তখন নির্ধারণ করবে। ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন। তো এই জায়গাটাতে আমাদের একটা মতৈক্যের জায়গা আছে। আবার একই সাথে বিএনপির যে রাজনীতি, আমাদের রাজনীতি, সব মিলিয়ে তো কিছু কিছু মতপার্থক্য আছে। সে মতপার্থক্যের যে জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা পরিশীলিত উপায়ে উপস্থাপন করতে পারি, সে আহ্বানটা থাকবে।
গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের ৩ ছাত্র প্রতিনিধি। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায়? ৩ জন ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। তাদের সাথে আমাদের কাজের, মতের এবং পথের দৃশ্যতে ব্যবধান রয়েছে। কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায়, তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটিতে অংশগ্রহণ করতে হবে। তারা যদি রাজনৈতিক দলের সদস্য হতে চান, তারা যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে। এবং তারা যদি এখানে আসেন, সে সময়ের প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো। অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি 2 ছাত্র নেতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর দনিয়া কলেজের সাবেক ছাত্র মিনহাজ হত্যার বিচারের আশ্বাসে 2 ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহন চলাচল। এ বিষয়ে আরও জানবো আমরা সহকর্মী আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, আন্দোলনকারীদের দাবির বিষয়ে আমাদের একটু জানাবেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেই খবরও জানাবেন। স্মিথ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কাছে জানতে চাচ্ছিলাম আন্দোলনকারীদের দাবির বিষয়ে, একই সাথে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার প্রতিবাদে আজকে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দিয়ে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম প্রায় 2 ঘন্টার মতো অবরোধ করে রাখে। তারপর কিন্তু শিক্ষার্থীদের এই অবরোধের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই যানজটের রেশ কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এখনো রয়ে গেছে, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতি মিনিটে প্রায় 12 থেকে 14 হাজারের বেশি গাড়ি যানবাহন কিন্তু এখানে চলাচল করে। এখানে দীর্ঘক্ষণ মানববন্ধন করে তারা রোডটি আটকে রাখার কারণে কিন্তু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এখানকার যে ওয়ারি জোনের যে ডিসি আছেন, তিনি এসে ছাত্রদের আশ্বস্ত করেছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে যারা তাকে এই মিনহাজ হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরকম আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গিয়েছেন। কিন্তু সরে গেলেও কিন্তু মহাসড়কের যে যানজট সেটি কিন্তু অব্যাহত আছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত মহাসড়কের যে তীব্র যানজট সেটি অব্যাহত আছে এবং এটি কখন নাগাদ শেষ হবে সেটি আসলে বোধগম্য নয়। ফলি, ধন্যবাদ আপনাকে স্মিথ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে বুধবার বিকেল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীর একাংশ। এর মধ্যে আজ সকাল 11:30টায় কলেজের সামনের দুপাশে সড়ক অবরোধ করে চলে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। দাবি আদায় করতে থাকে বিক্ষোভ মিছিল এবং শিক্ষার্থীদের দাবি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সহ আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয়ে আইন এবং সাংবাদিকতা সংযোজন করতে হবে। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনশন কর্মসূচি চলাকালে অনশনে থাকা 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই পথে চলাচলকারীদের। আমাদের তিতুমির কলেজ ক্যাম্পাসে কোনো প্রশাসন খোঁজ খবর নিতে আসেনি। আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিচ্ছি, তিতুমির কলেজ বাকি 6 কলেজের সাথে একই দাবির মধ্যে নেই। জিম্মি করে দাবি আদায় করা হয়েছে প্রতিবেদনে। জনগণ তো নিরপেক্ষ অবস্থানে আছে, জনগণ তো দুর্ভোগ সৃষ্টি করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এভাবে রাস্তা আমাদের আটকায় রেখা ভোগান্তি, অসুস্থ মানুষ হাসপাতালে যেতে পারে না, এটা ঠিক না। আদালতের পরোয়ানার পরও গণহত্যায় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষুব্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ধরতে সরকারের অবহেলা সমালোচনা করে আদালত আর
যেসব কর্মকর্তা গ্রেফতারে গড়িমসি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে যদি আইজিপিও অবহেলার পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় শুনানির সময় ট্রাইব্যুনাল এসব নির্দেশ দেন। আরেকটি মামলায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যাত্রাবাড়িতে পুলিশের এই বর্বরতার দৃশ্য নাড়া দেয় পুরো দেশকে। নিরস্ত্র বালককে এভাবে হত্যার পর জানা যায় শহীদ ইমাম হাসান তাইম পুলিশেরই সন্তান। মামলাটি গণহত্যা বিবেচনায় বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার এই মামলার আসামি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক জোনাল এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির সময় আদালত প্রথমে জিজ্ঞেস করেন 6 আসামির মধ্যে বাকি 4 জন কোথায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিবৃন্দ। রাষ্ট্রপক্ষ ও সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন, আইজিপি ডিএমপি কমিশনার যারই গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদালত বলেন, এত মানুষকে হত্যা করা হলো, গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হলো, আর সরকার আসামি গ্রেফতার করবে না। এই তামাশা দেখতে বিচারপতিরা বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকেও আরও সক্রিয় হবার পরামর্শ দেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি, জব্দ এবং এসব প্রমাণাদি পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সাথে রাজধানীর আরও একটি মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাত্রাবাড়ির সাবেক 2 কর্মকর্তাকে কারাগারে পাঠিয়ে 2 মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো থিংস যেন সিজ এবং সার্চ করতে পারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার, এবং যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি। সেই 2টি অ্যাপ্লিকেশন করেছিলাম, 2টি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার মধ্যে গ্রেফতার হয়েছে 35 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গতকাল কাউমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার ঘটনার ব্যাপারে জানতেন না ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটাই বলেছেন তিনি। বুধবার চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউমি উদ্যোক্তা অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি বলে ফেসবুকে পোস্ট করেন এক নারী সাংবাদিক। আর এই নিয়ে সমালোচনার মুখে আজ সচিবালয় উপদেষ্টার কাছে এর জবাব চান সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তার অনেক অনুষ্ঠানই নারী সাংবাদিকরা কভার করেছেন। গতকাল কাউমি উদ্যোক্তা ফোরামের সম্মেলনে তিনি মাত্র 1 ঘণ্টা ছিলেন, তখনও তিনি বিষয়টি জানতেন না। আরেক প্রশ্নে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা। নারী অভিনেত্রীদের কোনো অনুষ্ঠান করতে সরকার বাধা দিচ্ছে না বলেও জানান আফম খালিদ হোসেন। এসব ঘটনা খতিয়ে দেখে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়, আমি তো তাদের অনুষ্ঠান গেস্ট হিসেবে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি, আমার কেউ এটা বলেও নাই। কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন আইনের কথা হয়তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আইয়ের ওনারা নিয়ে গেছেন, তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কিনা। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে talking about investments that we're making in Bangladesh. We have a large real estate portfolio that we're going to be investing in here and working on some development. রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কুষ্টিয়া সহ 4 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সেই কনসার্ট করে, ও সেই কনসার্ট করে। তো একদিন সকালে নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না,
সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো, খুব বিরক্ত লাগলো। আমি তখন আমাদের দলের যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে এরকম কয়েকজনকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম যে দেখো, সামনে 16 ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে।